2 নভেম্বর 1917। পৃথিবী তখন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ডুবে আছে। ইউরোপের ট্রেঞ্চগুলো পরিণত হয়েছে গণকবরে। একদিকে ধসে পড়ছিল শতাব্দী বছরের পুরনো সাম্রাজ্যগুলো, অন্যদিকে ব্রিটেন আর ফ্রান্স গোপনে নতুন করে আঁকছিল মধ্যপ্রাচ্যের মানচিত্র। লন্ডনের এক অফিসে বসে ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার জেমস বেলফোর মাত্র 67 শব্দের একটা চিঠি লেখেন। His Majesty's government favors the establishment in Palestine of a national home for the Jewish people. এই একটা লাইন মধ্যপ্রাচ্যের ইতিহাস চিরতরে বদলে দিয়েছে। যে ভূমিতে যুগের পর যুগ ধরে আরব ফিলিস্তিনিরা স্বাধীনভাবে বাস করছিল, সেই ভূমিকে ঘিরেই শুরু হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ, রক্তাক্ত এবং বিতর্কিত সংঘাত। কিন্তু কিভাবে এই একটা চিঠি ফিলিস্তিনের ইতিহাস বদলে দিল, আর কিভাবেই বা জন্ম নিল ইসরায়েল, এ নিয়েই আমাদের আজকের ভিডিও। শুরুতেই একটা প্রশ্ন, অন্যের দেশ নিয়ে ব্রিটেন প্রতিশ্রুতি দিচ্ছে কেন? উত্তরটা কঠিন নয়। সাম্রাজ্যের নেশা কোকেইনের চাইতেও ভয়াবহ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একদিকে যেমন ইউরোপে যুদ্ধ চালাচ্ছিল, অন্যদিকে ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি তৈরির প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আরব নেতাদেরও স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। যদি তারা ব্রিটেনের শত্রু অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে। আরবরা অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ঠিকই, স্বাধীনতা আর পায়নি, কারণ এসব ছিল মিথ্যা প্রতিশ্রুতি। এরপর আসে বেলফোরের চিঠি। চিঠির শিরোনাম, ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠাকে সমর্থন করে। ব্যাস, এখানে যারা যুগের পর যুগ ধরে বসবাস করছিল, সেই সব মানুষের মতামতের কোনো মূল্যই ছিল না এই ঘোষণায়। এমনকি ফিলিস্তিনিদের নামও উল্লেখ করা হয়নি। তাদের বলা হয় এক্সিস্টিং নন জুইশ কমিউনিটিস, অর্থাৎ নিজেদের দেশেই তারা হয়ে গেল অইহুদি জনগোষ্ঠী। বেলফোরের চিঠির মাত্র 1 মাস পর ব্রিটিশ সেনারা জেরুজালেম দখল করে। জেনারেল এডমুন্ড অ্যালেনবি ঘোড়া থেকে নেমে হেঁটে হেঁটে শহরে প্রবেশ করেন, যে দৃশ্যকে ব্রিটিশ সংবাদপত্রগুলো ক্রুসেডের বিজয় হিসেবে প্রচার করেছিল। 19 শতকের শেষ দিকে পূর্ব ইউরোপ ও রাশিয়ায় ইহুদিদের উপর বাড়তে থাকা নির্যাতন এবং বৈষম্যের কারণে বহু ইহুদি নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিল, যার ফলে ইউরোপ থেকে নতুন এক ইহুদি অভিবাসনের ঢেউ শুরু হয়। কিছু ইহুদির কাছে ফিলিস্তিন শুধু ধর্মীয় ভূমি ছিল না, এটা হয়ে উঠেছিল সম্ভাব্য ভবিষ্যৎ রাষ্ট্রের ভিত্তি। এই ধারণার নাম জায়নবাদ। শুরুতে এটি ইউরোপিয়ান ইহুদিদের মধ্যে তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু থিওডর হার্জল এই ধারণাকে রাজনৈতিক শক্তিতে রূপ দেন। 1896 সালে তিনি লেখেন দ্য জুইশ স্টেট। বইটিতে তিনি বলেন, ইউরোপে ইহুদিরা কখনোই সত্যিকারের নিরাপদ হবে না, তাই তাদের নিজেদের একটি রাষ্ট্র দরকার। পরের বছর সুইজারল্যান্ডের বাসেলে তিনি প্রথম জায়নিস্ট কংগ্রেসের আয়োজন করেন। সেখান থেকেই জায়নবাদ আন্তর্জাতিক রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে। বিজয়ী শক্তিগুলো লিগ অফ নেশনস গঠন করে এবং পরাজিত অঞ্চলগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ফিলিস্তিনের দায়িত্ব পড়ে ব্রিটেনের হাতে। নামের জন্য এটাকে বলা হয় ম্যান্ডেট। শুনতে যেমন অস্থায়ী, বাস্তবে এটা ছিল এক ধরনের উপনিবেশ। স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়া হলেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন ছিল না, বরং ব্রিটিশ ম্যান্ডেটের অফিসিয়াল নীতির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্য। ব্রিটিশ শাসনের অধীনে ইহুদি অভিবাসন দ্রুত বাড়তে থাকে। ইহুদি সম্প্রদায় ধীরে ধীরে নিজেদের আলাদা অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামো তৈরি করে। নিজস্ব ট্রেড ইউনিয়ন, ব্যাংক, স্কুল, হাসপাতাল, এমনকি সামরিক বাহিনীও গড়ে ওঠে। এই বাহিনীর নাম হাগানা। এর নেতৃত্ব দেন পোল্যান্ড থেকে আসা এক জায়নিস্ট নেতা, ডেভিড গুরিয়ন, যিনি পরবর্তীতে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হন। ফিলিস্তিনিদের কাছে বিষয়টা ক্রমেই পরিষ্কার হয়ে উঠছিল, ব্রিটেন তাদের স্বাধীনতা দিতে আসেনি, এসেছে তাদের দেশকে দখল করতে। 1936 সালে ফিলিস্তিন জুড়ে শুরু হলো আরব বিদ্রোহ।
ব্রিটিশ শাসন ও ক্রমবর্ধমান জায়নিস্ট অভিবাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা ধর্মঘট, বিক্ষোভ এবং সশস্ত্র প্রতিরোধে নেমে আসে। ব্রিটিশ কর্তৃপক্ষ দমন করার জন্য গণগ্রেফতার, সামরিক অভিযান, মৃত্যুদণ্ডের মাধ্যমে বিদ্রোহ দমন করার চেষ্টা করে। বিদ্রোহ চলতে থাকে 1939 সাল পর্যন্ত। ইতিহাসবিদদের মতে প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনি পুরুষদের প্রায় 10% নিহত, আহত, কারাবন্দী অথবা নির্বাসিত হয়েছিল। 1939 সালে হোয়াইট পেপারে ব্রিটেন হঠাৎ নীতিগত পরিবর্তনের ঘোষণা দেয়। বিভাজনের পরিকল্পনা স্থগিত করে বলা হয় 10 বছরের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে, যেখানে আরব ও ইহুদিরা একসাথে বসবাস করবে। ইহুদি অভিবাসন এবং জমি ক্রয়ের ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়। জায়নিস্ট নেতারা এটাকে ব্রিটেনের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখলেন। 1948 সালের 14 মে জায়নবাদী নেতা ডেভিড বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। ইসরায়েল ঘোষণার পরপরই কয়েকটি আরব রাষ্ট্রের সেনাবাহিনী ফিলিস্তিনে প্রবেশ করে। তখন ইসরায়েলি বাহিনী ছিল অধিক সংগঠিত, ফলে লিদ্দা ও রামেল থেকে প্রায় 50,000 ফিলিস্তিনিকে তীব্র গরমের মধ্যে পায়ে হেঁটে নিজেদের ভিটেবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। ইতিহাসে এ ঘটনাকে লিদ্দা ডেথ মার্চ নামে উল্লেখ করা হয়। পরিত্যক্ত ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোর নাম পরিবর্তন করে ফিলিস্তিনিদের সম্পত্তি ইহুদি অভিবাসীরা ভোগ করা শুরু করে। যখন জাতিসংঘ যুদ্ধবিরতি কার্যকর করে ততক্ষণে ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রায় 3/4 শরণার্থীতে পরিণত হয়েছে। আরবিতে এ ঘটনার নাম নাকবা, অর্থাৎ মহাবিপর্যয়। যুদ্ধ শেষে নতুন ইসরায়েল রাষ্ট্র ঐতিহাসিক ফিলিস্তিনের প্রায় 78% ভূখণ্ডের নিয়ন্ত্রণ জোরপূর্বক নিয়ে নেয়। এর 1 বছর পর জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থীদের নিজ বাড়িতে ফেরার অধিকারের পক্ষে প্রস্তাব পাশ করে, কিন্তু অধিকাংশ শরণার্থী আর কখনোই ফিরে যেতে পারেনি। এরপর থেকে কয়েক দশক ধরে শান্তি চুক্তি, যুদ্ধবিরতি এবং বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগের ব্যর্থ আলোচনার পর ফিলিস্তিনিদের জন্য প্রস্তাবিত ভূখণ্ড আরও ছোট হয়ে এসেছে। আজ এই ভূখণ্ডে ইহুদি ও ফিলিস্তিনি জনসংখ্যা প্রায় সমান হলেও লক্ষ লক্ষ ফিলিস্তিনি এখনও সামরিক দখলদারিত্ব, অবরোধ কিংবা শরণার্থী জীবনের মধ্যে বসবাস করছে। নাগরিক অধিকার ও স্বাধীনতা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। বসতি স্থাপন, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস এবং ভূমি দখলের মতো বিষয় ফিলিস্তিনে আজও দৈনন্দিন ঘটনা। বিভিন্ন আন্তর্জাতিক ও ইসরায়েলি মানবাধিকার সংস্থা এ ব্যবস্থাকে বর্ণভিত্তিক বৈষম্যের কাঠামো হিসেবে বর্ণনা করে। 1 শতাব্দী আগে লেখা ব্যালফোরের ঘোষণার সেই ছোট্ট ট্রেসিং পেপার মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দিয়েছিল, কিন্তু পরবর্তী 100 বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও ফিলিস্তিন প্রশ্নের চূড়ান্ত সমাধান আজও অধরাই রয়ে গেছে। Sending a strong message today. Free, free! Free, free! Free, free!